যে ব্যাংক ইজ ওয়ে মোর সেন্সিটিভ, ইটস নট লাইক এ টিপিক্যাল কোম্পানি। ধরুন ওয়ালমার্টের মতো লার্জ কোম্পানিও যদি কলাপস করে, তাহলে এর সাথে কিন্তু কোটি কোটি ডলারের মানে বিলিয়ন ডলারের সাধারণ মানুষের টাকা কিন্তু সাথে সাথে লস্ট হবে না। হয়তো এমপ্লয়িরা চাকরি হারাবেন, কিছু যারা ক্রেডিট দিয়েছেন, লোন দিয়েছেন, তারা সব লোন ফেরত পাবেন না যদি ব্যাংক্রাফ্ট হয়ে যায়। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এটা হাইলি লেভারেজড, মাই ডিয়ার যারা ফাইন্যান্সের না, অথচ এই ব্যাপারে আপনারা কাজ করছেন, এবং এটা উইচ ইজ ভেরি ওয়েলকাম যে আমরা সবাই সব সাবজেক্টে এক্সপার্ট হওয়ার কথা না। এখানে আপনাদের জন্য এই সেক্টরটার সেন্সিটিভিটি, এটা যে সংবেদনশীল কেন, কারণ এখানে যেমন আমি আপনার একটা ডেটা দিই যে এখন একটু আগে আমি এবং ভাই যে দেখলাম যে ইসলামী ব্যাংকের ধরুন আজকের দিনে তার মার্কেট ক্যাপ হচ্ছে 58 মানে 5,800 কোটি টাকা তার মার্কেট ক্যাপ, মানে তার টোটাল ক্যাপিটালের মানে পুরোটার মূল্য। অথচ তার টোটাল অ্যাসেট হচ্ছে প্রায় 1,18,000 কোটি টাকা। তার মানে প্রায় 22-23 গুণ লিভারেজড। অর্থাৎ আপনি আপনার নিজের টাকা 5 টাকা হলে আপনি 100 টাকার ব্যবসা রান করছেন। সোনালী ব্যাংক ফর এক্সাম্পল দেখুন, সোনালী ব্যাংকের এই মুহূর্তে তার পেড আপ ক্যাপিটাল হচ্ছে মাত্র 4,530 কোটি টাকা, অথচ তার টোটাল অ্যাসেটস হচ্ছে 2,44,000 কোটি টাকা। তো কোথায় 4,500 আর কোথায় 2,44,000। তার মানে এই যে 70-80 গুণ পর্যন্ত আপনি লেভারেজ হয়। সো আপনি যদি যখন কলাপসড হবেন, মালিকরা কিন্তু হারাবে তাদের ওই মাত্র 200-300 কোটি টাকা। বুঝতে পেরেছেন? সো ইসলামী ব্যাংক যদি আজকে টোটালি কলাপসড হয় এবং তার মানে অরিজিনাল পেইড তো অনেক কম, কিন্তু আজকের দিনের শেয়ার বাজারের যদি আমি কারেন্ট ভ্যালুও ধরি, দ্যাট ইউ লুজ অল ইউর ইনভেস্টমেন্ট, তাতেও মাত্র 58 বিলিয়ন, হুইচ ইজ 5,800 কোটি। তো 5,800 কোটি টাকা আপনি লুজ করবেন, কিন্তু ডিপোজিটাররা লুজ করবে আরও 1,18,000 কোটি টাকা। আপনার চেয়ে প্রায় 30 গুণ বেশি টাকা তারা লুজ করবে। তো সেজন্য আপনার কিন্তু মানে ইউর ইনসেন্টিভ to carry on to protect the bank is way less than the regulators incentive, যেটা ডক্টর খান বলেছেন, যে জন্য রেগুলেটরকে এখানে ফিজুশিয়ারি একটা মানে জাস্ট টু সেফগার্ড দ্য ইকোনমি, টু সেফগার্ড দ্য ডিপোজিটার্স, ওই যে আমরা যেটা ইনভেস্টর ইন্টারেস্ট বলি বা ইনভেস্টর প্রোটেকশন, এখানে ডিপোজিট প্রোটেকশন বা ডিপোজিটারদের স্বার্থ প্রোটেকশনের জন্য এই জন্য বাংলাদেশ ব্যাংক সেখানে এত মানে আমরা ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে আমরা পালন করি। অন্য কোনো সেক্টর যেমন মুদি দোকানগুলো কিন্তু রক্ষা করার জন্য কোনো বাংলাদেশ ব্যাংকের মতো ইকুইভ্যালেন্ট কোনো মুদি দোকানের কোনো রেগুলেটরি অর্গানাইজেশন নেই। আপনি বুঝতে পারছেন কিনা? যে একটা মাছ দোকান যদি, অফকোর্স আমাদের খারাপ লাগবে, যে কেউ ব্যাংক্রাফ্ট হলেই খারাপ লাগবে। এই যে কোচিং সেন্টার যদি ব্যাংক্রাফ্ট হয়, একটা প্রাইভেট স্কুল যদি ব্যাংক্রাফ্ট হয়, এমনকি একটা প্রাইভেট হসপিটালও যদি ব্যাংক্রাফ্ট হয়, তাতেও রেগুলেটরি দেখুন, কারণ রাষ্ট্রের তেমন একটা, কারণ ওই যে ব্যাংক্রাফ্ট হওয়ার 10জন ব্যাংক্রাফ্ট হলে নতুন অন্যরা এসে সে মার্কেটটা ক্যাপচার করবে। সো এটা বিজনেস মানে কলাপস, ব্যাংক্রাফসি কিন্তু মানে হতেই পারে, ইটস এ রেগুলার প্রসেস। ইউজুয়ালি 95% তো 5 বছরই যেতে পারে না। যাই হোক, তো আমরা ব্যাংকিং সেক্টরের সেন্সিটিভিটি আমরা জানলাম, এবং এটা এই সেন্সিটিভ হওয়ার কারণেই এটাকে রক্ষা করার জন্য রাষ্ট্রকে ইনভলভ হতে হবে, এবং সেই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের মতো এত বড় একটা প্রতিষ্ঠান আমরা অলমোস্ট বিনা পয়সায়। এখন আমাদের সামনে আজকে ইস্যুগুলো হচ্ছে যে 18 কতে যে ওনারশিপ রিক্লেইম করার জন্য যে উইন্ডোটা ওপেন করা হলো, সেখানে কাদেরকে আসার সুযোগ দেওয়া হলো সেখানে বলাও আছে। এবং মানে আমি এর জন্য গতকাল বলেছিলাম যে নির্লজ্জভাবে সরকার মানে অলমোস্ট নেকেডলি কাজটা বলেছে। তারা বলেছে যে দেখুন, যে অন্য কোনো আইনে যাহাই থাকুক না কেন, একেবারে ব্ল্যাঙ্কেট কাভারেজ দেওয়া হচ্ছে যে কোনো ব্যাংক রেজলিউশন থাকুক না কেন, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025-এর আওতায় কোনো ব্যাংক রেজলিউশন সিদ্ধান্তের আলোকে তালিকাভুক্ত হইবার অব্যবহিত পূর্বের, মানে ইমিডিয়েট পাস্ট যারা শেয়ার হোল্ডার অথবা শেয়ার হোল্ডার গণ, ইমিডিয়েট অব্যবহিত আগের, মানে তারও আগের, ধরুন আপনি 10 বছর আগে যারা শেয়ার লুজ করেছে তাদের আসার কিন্তু উইন্ডো ওপেন করা হয় না। এটাও আরেকটা প্রতারণা, আরেকটা ব্যাপক অত্যন্ত নিম্নমানের চালাকি করেছে সরকার। খেয়াল করুন, যেমন ধরুন যখন ইসলামী ব্যাংকের মালিকানা রেডিসন হোটেলে নিয়ে আমাদের ডিজিএফআইয়ের বন্দুকের মানে নল ধরে তাদের কাছ থেকে যা সিগনেচার নেওয়া হলো, তাদের কিন্তু আসার সুযোগ নেই 18 কয়ের অধীনে, কারণ এখানে বলা আছে অব্যবহিত আগের। আবার দেখুন, তালিকাভুক্ত হইবার অব্যবহিত পূর্বের শেয়ারধারক অথবা শেয়ারধারকগণ অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক উপযুক্ত বিবেচিত কোনো ব্যক্তি, তার ব্যাংকের ইত্যাদি ইত্যাদি। তার মানে অনলি 2 টাইপস অফ পিপল ক্যান কাম ব্যাক। একটা হচ্ছে যে
এই যে ব্যাংক রেজলিউশন, কোনো ব্যাংক ধরুন ইয়ে হলো, এখন অবসায়ন হবে, ডিজলভ হবে, এই ধরনের তালিকা আসার পর ইমিডিয়েট আগে যারা ওনার ছিল তারা, কিন্তু তার আগে যাদেরকে ধরুন ওই যে বললাম যেমন এর আগে বাংলাদেশে এর আগেও মানে ব্যাংক রবারি হয়েছে, ওই আগে যদি আপনি রবারি করে থাকেন তাদের কিন্তু আসার, অর্থাৎ কুয়েত ফাইন্যান্স হাউস বা অন্য যারা বড় বড় ইনস্টিটিউশনাল ওনার ছিল বিভিন্ন ব্যাংকের, তাদের কিন্তু ফিরে আসার জন্য এটা করেনি। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম যে তাদের ফিরে আনার দরকার। এসে তাদেরকে কি করতে হবে, এখানে আমি অনেকগুলো যেমন শুধু একটার কথা বলছি যেটা পত্রপত্রিকা দেখছেন, সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিক্যান্টরা তারা সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত সমুদয় অর্থ পরিশোধ করে এই ব্যাংকটা পরিচালনা করতে ইচ্ছুক, এরকম একটা তারা মুচলেখা দেবে, এরকম একটা মানে অঙ্গীকারনামা এফিডেভিট তারা সাবমিট করবে। তো এফিডেভিট থাকবে যে আমরা আপনার টাকা দিয়ে আমরা ব্যাংক রিজলভ করতে প্রস্তুত, টাকা দেওয়ার কথা বলছেন, আমরা করতে ইচ্ছুক। অফকোর্স আমি তো যে কোনো কিছু, আমাকে যদি এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেবেন বলেন কোনো সুযোগ হয়, এবং যদি আমরা যা টাকা পয়সা দিয়েছি আপনি দায়িত্ব নিতে রাজি, ইচ্ছুক, আমি অফকোর্স আমি ইচ্ছুক, বাংলাদেশ যে কোনো প্রতিষ্ঠান আমি নিতে ইচ্ছুক হব, আমাদের এখনই দিতে বলছে না। এবং তার মধ্যে এখন 3টা সেক্টর আমরা ভাগ করেছি, যে একটা ব্যাংকের এই মুহূর্তে ক্রিটিক্যাল আইটেমস কী কী। একটা হচ্ছে তার ক্যাপিটাল শর্টফল, যেটা মাসুম ভাই বলেছেন, এই ক্যাপিটাল শর্টফলের পরিমাণ হিউজ, অনেক কোনো ব্যাংকের ক্ষেত্রে 70-80 হাজার কোটি টাকা ক্যাপিটাল শর্টফল। বাজেল 3 যদি আপনি অ্যাপ্লাই করেন আরও বেশি হতে পারে। ক্যাপিটাল শর্টফলের ব্যাপারে কোনো আলোচনা নেই, এই ক্যাপিটাল শর্টফল আপনি মেক আপ করতে হবে এমন কোনো আলোচনা নেই। সেকেন্ড হচ্ছে ব্যাংকের ডিফল্ট, নন পারফর্মিং লোন, কোনো ব্যাংকের ক্ষেত্রে 70,000-80 হাজার কোটি টাকা, ওই যে বললাম যে ব্যাংকের টোটাল অ্যাসেটের 98.5% পর্যন্ত টক্সিক অ্যাসেট পাওয়া গেছে, ওগুলো যে 5টার মধ্যে এসছে। ইসলামী ব্যাংকের বা বড়গুলোর 98.5% না, বা জনতা ব্যাংকের অলমোস্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংকস জনতা, তার কিন্তু প্রায় 70% এখন নন পারফর্মিং। এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই যে 70% কিছু টাকা তুমি দাও, বা যারা নিয়েছিল ডিফল্ট করেছো। কথা আছে যে বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট যে টাকা বেইল আউট মানে আমরা যেটাকে বলি, যেটা আমেরিকার বেইল আউট হয়েছে, আমরা এখানে বলি যে ইমার্জেন্সি হেল্প বা তারল্য, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট যেটা দিয়েছে, যেটা টোটাল ব্যাংকিং সেক্টর যোগ করলে আপনি অ্যামাউন্টটা নিন। এই মুহূর্তে চেক করেছি কয়েক মিনিট আগে যে 52,500 কোটি টাকা। এই পুরো 52,500 কোটি কিন্তু একটা ব্যাংকে দেয়নি, সব 61টা ব্যাংকের মধ্যে যে কটা লিকুইডিটি ক্রাইসিসে পড়েছে। সেই লিকুইডিটি হেল্পের ধরুন কারো ক্ষেত্রে, যেমন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দেখলাম তারা নিয়েছে 2300 কোটি। ওই 52,500 মধ্যে 2,300 কোটি টাকা এসছে ইসলামী ব্যাংকের ভাগে, তারা আবার এর মধ্যে 1,500 কোটি টাকা ফেরতও দিয়েছে। তাহলে বাকি থাকলো কত? অ্যাবাউট 800 কোটি টাকা। এই 800 কোটি টাকার 7.5% কত টাকা হয়? এই যে ইউটিউবে যে দেখেন যে 2600 কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংক নিতে হবে, তার চেয়েও অনেক কম। আপনি নিজে ক্যালকুলেট করে দেখতে পারেন, 800 crore টাইমস 7.5, তার মানে 56-57 কোটি টাকা দিয়ে আপনি আগামীকাল সকালে, যদি বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর অর্থমন্ত্রী মহোদয় ওনাদের যদি কোনো আপত্তি না থাকে বা ওনাদের যদি গ্রিন সিগন্যাল থাকে, তাহলে আপনি পরশুদিন ইসলামী ব্যাংকের বোর্ডে আপনি মালিকানায় বসে যাবেন। আর মালিকানায় যদি আপনি বসে যান, এই রেজলিউশনটা কি ইসলামী ব্যাংকও এটার মধ্যে আসবে? ইসলামী ব্যাংক আসবে। যদি ইসলামী ব্যাংক এই ধরনের তালিকা নিয়ে আসে, তো তালিকা আনতে তো কোনো অসুবিধা নেই। বলা হবে যে আপনাকে আনার জন্যই তো, আমি বলছি না যে ইসলামী ব্যাংকের জন্যই করা হয়েছে, কিন্তু 5টা তো ইমিডিয়েটলি, এবং বাকি ওই যে 11টার মধ্যে বাকি 6টা ইমিডিয়েটলি চলে আসবে। আমাদের কিন্তু 11টা ব্যাংক অলরেডি ইন দ্য লিস্ট, তার মানে আপনি অপেক্ষমান তালিকা আছেন। এই অপেক্ষমান তালিকার মধ্যে ইসলামী ব্যাংক নেই, মানে 5টার মধ্যে নেই, কিন্তু 11টার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? 5টার মধ্যে আছে ফার্স্ট সিকিউরিটি সহ ইউনিয়ন, মানে গ্লোবাল ইসলামী, এরকম 5টা। সো আনার জন্য আমরা তখন আপনারা কী করবো, যে আপনি ওয়েটিং লিস্টে যান, যে ইসলামী ব্যাংকে আমরা রিজলভ মানে অবসায়নের প্রক্রিয়ার মধ্যে আনছি। আনার পর আপনি কোনো একজন বলবেন যে সাবধান, ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আই টেক কেয়ার অফ দ্য ব্যাংক। এবং তার জন্য মানে রাইট নাও এখন যে আমার মনে হয় ইসলামী ব্যাংক আরও যদি কিছু টাকা শোধ করে দেয়, ওরা তো ভাবছে যে মানে এমনও হতে পারে আপনি একদম 1 টাকা দিয়েও কিন্তু ব্যাংকটা কিনে নিতে পারবেন, 1 টাকার বিনিময়ে। কীভাবে? ধরুন ব্যাংকের কাছে আর বেল আউটের টাকা বাকি আছে 8 টাকা, সরি ধরুন 15 টাকা বাকি আছে, মানে 2300 কোটি টাকা থেকে এটা তো টেকনিক্যালি পসিবল যে 2200 কোটি টাকা ফেরত দেয়া। তো 2200 কোটি টাকা ফেরত দিয়ে আপনি মোটামুটি সরকারের বেল আউটের টাকা দেওয়া মানেই কিন্তু আপনি সুস্থ নন। আমি বলছি যে বেল আউটের টাকাটা হয়তো আপনি ফেরত দিয়েছেন। তারপরেও যেমন শ্রীলঙ্কা কিন্তু অনেকের বেল আউটের টাকা দিয়েছে, কিন্তু শ্রীলঙ্কার ইকোনমি কি এখনও কি জাপান বা জার্মানি বা আগের মানে ইভেন ইন্ডিয়ার মতো স্ট্রং?
নো। সো বেল আউটের টাকা ফেরত দেওয়া মানেই কিন্তু ব্যাংকটা যে মানে ব্যাক টু স্ট্রেংথ তা না। আমি বললাম যে তর্কের খাতিরে এমন হতে পারে যদি আপনার কাছে 1-1.5 কোটি টাকা বেল আউটের টাকা থেকে থাকে, তার 7.5% দিয়ে আপনি যদি ওয়ান অফ দ্য ওল্ডার শেয়ার হোল্ডার্স হয়ে থাকেন, এবং কেন উদ্ভাবিত পূর্বের মানে এখানে অত্যন্ত রহস্যজনক কিন্তু কেন শুধু তাদের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে না যে ঠিক আছে ব্যাংক তো নতুন মালিকানায় যেতেই পারে, যে স্বচ্ছ প্রতিযোগিতামূলক আমরা ইনভাইট করবো যে কেউ ব্যাংকটাকে নিতে রাজি আছো কিনা, ব্যাংক উইল বি মানে অন লাইক কমার্শিয়াল প্রসেসে, যে কেউ আগ্রহী কিনা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের কাজ হবে স্ক্রুটিনাইজ করা, যে কেউ ব্যাংক নিতে চাইলে তার ব্যাকগ্রাউন্ড চেক করা। এবং এ ধরনের ব্যাকগ্রাউন্ড চেকে মানে যেই ব্যক্তিগুলো একটা কার লোন পাওয়ার উপযুক্ত না বিকজ অফ ওই যে ব্যাকগ্রাউন্ড চেকের কারণে, আপনার নাম যদি সিএবি রিপোর্টে থাকে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্টে আপনার নাম থাকলে আপনি একটা গাড়িও কিনতে পারবেন না, তাই না? আর অন্য ফ্রডের কথা বাদই দিলাম, এখানে তো মানে হাজার হাজার কোটি টাকার ফ্রড ওয়াজ কমিটেড। জমি জমার ওভার ভ্যালুয়েশন হয়েছে, টাকা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। চিটংয়ে যেসব জায়গায় জমি কেনা হয়েছে, আপনার মানে গত 18 মাসের নিউজ পেপার দেখুন, যে ইভেন অকশন দেওয়ার জন্য যে জমি পাওয়া যাচ্ছে সেগুলো ধরুন দাম 17 কোটি, কিন্তু ব্যাংকের খাতায় সেগুলো 4,000-5,000 কোটি টাকা দাম ধরে লোন নেওয়া হয়েছে। যে ধরনের পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, যে ধরনের সুগার প্ল্যান্ট করা হয়েছে, যে ধরনের রিফাইনারি করা হয়েছে, মানে যেসব পারপাসে যে অ্যাসেটগুলোকে কোলেটারাল রাখা হয়েছিল সেগুলোর কোয়ালিটি এত নিম্নমানের যে 98.5% টক্সিক পাওয়া যাচ্ছে। তো তাহলে যাদের একটা ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা থাকার কথা নয় বিকজ অফ ব্যাকগ্রাউন্ড চেক, বুঝতে পেরেছেন কিনা, সে আগের শেয়ার হোল্ডার হোক, ইভেন বোর্ড মেম্বার হোক, মানে বোর্ড মেম্বার হওয়ার তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরও স্ট্রিক্টার। এটা ব্যাংকের বোর্ডের মেম্বার হওয়া ইটস লাইক একটা স্কুলের একটা অত্যন্ত সেন্সিটিভ, ধরুন একটা গার্লস স্কুলের আপনি যদি কনভিক্টেড একজন মানে চাইল্ড ট্রাফিকার হন, একজন ড্রাগ ট্রাফিকার হন, আপনাকে কি আমি হসপিটালের গভর্নিং বোর্ডে বসাতে পারি? অথবা আপনি যদি একজন চিহ্নিত মানে মাদক চোরাচালানি হন, আপনাকে আমি বাংলাদেশ পুলিশের বা বাংলাদেশের কোনো মানে সুপ্রিম কোর্টের বা কোনো কোর্টের বিচারক বানাতে পারি কিনা? আপনি রাষ্ট্রপতি হয়তো বানাতে পারেন বোর্ডে, কিন্তু এই যে সো এগুলোকে বলা হয়েছে যে সরকারের ওই যে ফিজুশিয়ারি রেসপন্সিবিলিটি, যেখানে আপনি দুর্বলের অন বিহাফ অফ দ্য উইক অ্যান্ড ভালনারেবল যারা ডিপোজিটর, তাদের হয়ে আপনি রক্ষা করবেন। সো ইনভেস্টর প্রোটেকশন। যাই হোক।